সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ অফিসার, মোহনপুর, রাজশাহী। আমার সাথে এই বাগানের যে মালিক উনি আছেন। আমি কয়েকদিন যাবত দেখছি যে আমার বাগানের গাছ থেকে, আম গাছ থেকে আঠা বের হচ্ছে। জি, এজন্য আমি যেহেতু গুড এগ্রিকালচার প্র্যাকটিস করি, সেহেতু আমি উপযুক্ত ব্যক্তির পরামর্শেই বাগানটা পরিচর্যা করি। এই আচ্ছা জন্যে এটা স্যারের পরামর্শ নেওয়ার জন্যই স্যারকে ডেকেছি। এটা আচ্ছা। সমস্যা হচ্ছে, আঠা বের হচ্ছে। গামোসিস আসলে রোগটি কি? আম গাছের মূল যে কাণ্ড সেটা হোক, অথবা বিভিন্ন যে তার ডাল বা শাখা থেকে এক ধরনের আঠা বের হয়, এবং এটিকে রেজিনও বলা হয়ে থাকে। এটি মূলত গামোসিস ডিজিজ। এবং আমাদের বাংলাদেশে অনেক কৃষক কৃষানি কিন্তু এটিকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু এটা অত্যন্ত সাংঘাতিক একটি রোগ। এই রোগ কি কি কারণে হতে পারে সেটি আমরা জেনে নেব, পাশাপাশি আমরা কিভাবে প্রতিকার করতে পারি এবং কোন কোন বিষয়ে সচেতন থাকলে আমরা প্রতিরোধকমূলক ব্যবস্থা, অর্থাৎ আমার বাগানে এটি হওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে, সেটিও কিন্তু আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। এই গাছটির অবস্থা কিন্তু খুব সাংঘাতিক হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, মূল কাণ্ডতে যেমন আছে, পাশাপাশি বিভিন্ন যে ব্রাঞ্চেস, বিভিন্ন যে শাখা ডালগুলো রয়েছে, সেই ডালেও কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটিকে ইংরেজিতে বলা হয় গামোসিস ডিজিজ অফ ম্যাঙ্গো, আহ, বা বাংলাতে আঠা ঝরা রোগ বা মড়ক রোগও বলা হয়ে থাকে। এখন আমরা জেনে নিব যে গামোসিস রোগ কি কি কারণে আম গাছের হতে পারে। দুই তিনটি প্রজাতির ছত্রাকের আক্রমণ হলে এই আপনার গামোসিস রোগ হতে পারে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কোনো ধরনের ইনজুরি হয়, তাহলে এটির সম্ভাবনা বেড়ে যায়। আরো একটি বিষয় হচ্ছে আপনার যে অ্যাবায়োটিক, অর্থাৎ জীবাণু ঘটিত না, শীতের শেষ দিকে যখন তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকে, গত 15 দিন থেকে যদি আমরা আবহাওয়ার দিকে একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু তাপমাত্রা শীতের বৃদ্ধিতেই পরে যাচ্ছে। কিন্তু তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, মানে ড্রেনেজের যে ব্যাপারটা, অর্থাৎ নিষ্কাশন যখন খুব ভালো থাকে না নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে মাটিতে যদি অতিরিক্ত রস বা অতিরিক্ত পানি বেড়ে যায়, আর্দ্রতা বেড়ে যায় মাটির, তখনও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আম গাছে পুষ্টি সরবরাহের জন্য আমরা যে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি, এই সার প্রয়োগের ক্ষেত্রে যদি ইমব্যালেন্স হয়ে যায়, ভারসাম্য না থাকে, তখন কোনোটা অভাব কোনোটা বেশি, তখন কিন্তু এই আঠা ঝরার সম্ভাবনা থাকে। কিন্তু আপনার বাগানে যে কাণ্ড আমরা স্ক্র্যাপিং করে দেখেছি, এবং এই গাছটিতেও স্ক্র্যাপিং করে দেখেছি, স্ক্র্যাপিং করে দেখে যে আপনার এই আম বাগানে গামোসিস রোগ বা আঠা ঝরা যে রোগটা, এটা কিন্তু খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এবং এটা মূল কারণ হচ্ছে ছত্রাক। আপনি যখন সেচ দেন, তখন খুব বেশি করে সেচটা দেন। আপনি যখন জৈব সারটা দেন, এটা উপযুক্ত ভাবে জৈব সারটা দেওয়া হচ্ছে না। প্রায় 1.5 বছর মতো বয়স বাগানের, কিন্তু আপনি এখানে এখন পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক সার দেননি। তো আমাদের রাসায়নিক সার অবশ্যই পরিমিত পরিমাণে দিতে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেসে কোনো বাধা নেই। ঠিক আছে, শুধু আমরা নিয়ম মেনে দিব, যার কারণে এখানে কিছু পুষ্টির কিন্তু অভাব থাকতে পারে। যে মাটি পরীক্ষা করে নেব, মাটিতে বিদ্যমান যে পুষ্টির অবস্থা সেটি জেনে নেব, পাশাপাশি মাটির যে পিএইচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক বৈশিষ্ট্য, যার কারণে পিএইচ যদি আপনার খুব বেশি কমে যায় বা বেড়ে যায়, তখন কিন্তু আপনার পুষ্টি উপাদান থাকলেও কিন্তু সেটি আপনার আনঅ্যাভেলেবল হয়ে যেতে পারে, অসহজলভ্য হয়ে যেতে পারে। ঠিক আছে, ওভার ইরিগেশন বা খুব বেশি জমিয়ে জমিয়ে পানি দেওয়া সেটি আপনি করবেন না। প্রয়োজনে এখানে পাইপ দিয়ে দিয়ে হচ্ছে যে ঘন ঘন দেন, কিন্তু অতিরিক্ত ময়েশ্চার যাতে কোনোভাবে বাগানে না আসে। এই জিনিসগুলা যদি আমরা ঠিক রাখি, তাহলে আমাদের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। বাগানে কাজ করতে গিয়ে যাতে কোনোভাবে আঘাত পাতি না আঘাত হয়। বা ক্ষত বা ইনজুরি, যেমন এই গাছটিতে নতুন করে এই আঘাত হওয়ার কারণে কিন্তু রেজিন বা যে গাম বলছি আঠা, সেটি কিন্তু বের হচ্ছে। প্রতিকারমূলক ব্যবস্থা, আমার আম গাছ কিন্তু আক্রান্ত হয়ে গেছে,
এখানে আমি কি ব্যবস্থা নিলে এটা প্রতিকার হবে, এটি ভালো হয়ে যাবে। কয়েক গ্রুপের ছত্রাকনাশক এখানে প্রয়োগ করলে সেটি কার্যকর হতে পারে। কেউ যদি এত বেশি পরিশ্রম করতে না চান তাহলে উনি ট্রাইফ্লক্সিস্ট্রবিন বা কার্বেন্ডাজিম স্প্রে করে দিবেন, এবং সেক্ষেত্রে একটু ডোজটা আসলে 3 থেকে 4 গ্রাম দেওয়া উচিত। সব চাইতে কার্যকর হবে যে এখানে আক্রান্ত এই জায়গা, এখান থেকে গাম বের হয়েছে, আঠা বের হয়েছে। স্ক্র্যাপিং করার ক্ষেত্রে দেখতে হবে যে আমার যে জায়গাটুকু আক্রান্ত হয়েছে তার থেকেও আমি এদিকে 2 সেন্টিমিটার বেশি, এইদিকে 2 সেন্টিমিটার বেশি, অর্থাৎ কিছুটা ভালো অংশ পর্যন্ত সুন্দর করে চেঁচে নেব, ঠিক আছে। এবং ততক্ষণ পর্যন্ত চাচবো যতক্ষণ পর্যন্ত দেখবো যে এটা আমার পরিষ্কার করা পর্যন্ত, একদম আক্রান্ত যত টিস্যু আছে এখানে সবগুলো পরিষ্কার করা পর্যন্ত কিন্তু আমি চেঁচে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমরা এখানে যে বোরদো পেস্ট বলা হয় সেই বোরদো পেস্টের প্রলেপ, অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা অবশ্যই এভাবে হাত দিয়ে দিয়ে কি করব, লাগিয়ে দেবো। এই পেস্টটা লাগিয়ে দেব। যেহেতু এটি একটি আপনার ছত্রাকনাশক হিসেবে কাজ করছে, যার কারণে আমরা অবশ্যই খালি হাতে এই কাজটি করব না। আমরা অবশ্যই হাতে গ্লোভস পরে নিব, এবং উত্তম কৃষি চর্চায় কিন্তু কর্মী বা শ্রমিকের যে নিরাপত্তা সেটির কথা কিন্তু বলা আছে, আপনি নিশ্চয়ই জানেন। জি। তবে আরো কিছু সতর্কতা আমাদের রয়েছে, যেমন আমি যে যন্ত্রটি দিয়ে এই স্ক্র্যাপিং বা চেঁচে নেওয়ার কাজটা করব আক্রান্ত টিস্যুগুলো, এই গামোসিস আক্রান্ত যে স্থান বা টিস্যুগুলো, আপনার এই যে অস্ত্র এটি কিন্তু চলবে না। আপনাকে খুব ভালো যে হাসুয়া বা চাকু, ঠিক আছে, খুবই ধারালো সেরকম ব্যবহার করতে হবে যন্ত্র, এবং সেটি অবশ্যই আপনি একটু তাপ দিয়ে অথবা যে ক্লিনার থাকে সেই ক্লিনার দিয়ে আপনাকে রোগমুক্ত করে নিতে হবে, এবং আপনি হ্যান্ড গ্লোভস এবং হাত সেটা কিন্তু ধুয়ে নিতে হবে। আপনি এটা মোটেও দুশ্চিন্তা করার কারণ নাই, আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করেন তাহলেই এটা সেরে যাবে। এরকম তো কেউ বলতে পারেন যে আমি কপার পেস্ট লাগাবো না, কিন্তু আপনার পরামর্শ মতো স্ক্র্যাপিং করে নেব, তাহলে উনার উচিত হবে প্রতি লিটার পানিতে 8 গ্রাম 8 গ্রাম। 8 গ্রাম প্রতি লিটার পানিতে 8 গ্রাম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে সেটি দিয়ে স্প্রে করে দিবেন, এবং এই স্প্রেটা 10 থেকে 12 দিন পর পর 3 থেকে 4 বার দিতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন হলো আপনার অতিরিক্ত সেচ না দেওয়া, এবং হচ্ছে আপনার জৈব সার প্রয়োগের ক্ষেত্রে জৈব সারকে অবশ্যই জীবাণুমুক্ত করে নেওয়া এবং সঠিকভাবে পচানো জৈব সার, এবং হচ্ছে যে আমরা নিউট্রিশনাল ইমব্যালেন্স আছে কিনা মাটিতে সেই জন্য মাটির পুষ্টি মান পরীক্ষা এবং মাটির যে পিএইচ সেটি পরীক্ষা করে নেওয়া। তো মাঝে মধ্যে দেখতে হবে যে কোনো অংশ শুকিয়ে যাচ্ছে বা রোগাক্রান্ত, সেরকম অংশ কিন্তু আপনার কিছুটা সুস্থ অংশ সহ কেটে নিতে হবে, এবং কেটে নেওয়ার পর সেই জায়গাগুলোতে আপনি যেহেতু ছোট গাছ, বোতল স্প্রেয়ার দিয়ে আপনি কিন্তু ওই কপার কন্টেনিং ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। এই ছাঁটাইয়েরও কিন্তু একটা উপযুক্ত সময় আছে, আপনি এই কাজটা করার পর পরেই বৃষ্টি হবে, অথবা যখন কাজটা করতে যাচ্ছেন তার একটু আগেই বৃষ্টি হয়েছে, এমন পরিবেশে বা এমন সময়ে কিন্তু আপনার এই ছাঁটাইয়ের কাজটা করা উচিত হবে না, বা এমনকি যে বোরদো পেস্ট যে লাগানো সেটি কিন্তু উচিত হবে না। বৃষ্টি এসে কিন্তু এটি ধুয়ে এর কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। আপনি যেহেতু আমাকে ডেকেছেন এই জন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আনাড়ির মতো কোনো ধরনের বালাইনাশক প্রয়োগ করেননি, এবং আপনার অহেতুক কোনো খরচ হয়নি। পাশাপাশি আমাদের পরিবেশ দূষণ, আপনি অবশ্যই পরিবেশ দূষণটা থেকে বিরত থেকেছেন।